স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। জুলাই সনদ 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। আজ সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। আপনাদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার এই শেষ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে মতবিরোধ নিরসন না হলে নতুন সংকটে পড়বে এমন শঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশকে গণতন্ত্রে ফেরা এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে জুলাই সনদ নিয়ে দলগুলোকে সমঝোতার পরামর্শ তাদের। আপাত দৃষ্টিতে একমত না হলেও শেষ পর্যন্ত দলগুলো সমাধানের পথেই যাবে বলে আশা বিশ্লেষকদের। সাইফুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে ঐকমত্য পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। 7 মাসের সংলাপ শেষেও আগের অবস্থানেই বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপি অধ্যাদেশ জারির মাধ্যমে সংসদ নির্বাচনের দিনে গণভোট চায়, জামায়াত চায় সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে নভেম্বরে গণভোট। একই অবস্থানে এনসিপিও। এমন অবস্থায় বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বয় করে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির সুপারিশ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মধ্যে সমঝোতা না হলে আগামী নির্বাচন নিয়ে সংকট তৈরি হতে পারে। যদি ঐকমত্য কমিশনের কাছ থেকে যদি সমন্বিত একটা প্রস্তাবনা সেখানে যায়, তাহলে সেটা নিয়ে দুই ধরনের আশঙ্কাই আছে। এক হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এটা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। জামাত বা বিএনপি যদি তাদের অবস্থান নড়চড় না করে, তাহলে সরকারও আরেকটা বিকল্প দিতে পারে যে অথবা সরকার যে কোনো এক পক্ষের লাইনে যেতে পারে। সম্ভাবনা আছে বেশি বিএনপি যে পথ, যে প্রস্তাবটা দিয়েছে, হয়তোবা সরকার এই পথেই যেতে পারে আর কি। জুলাই সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদের প্রথম অধিবেশনকে সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দেখতে চায় জামায়াত ও এনসিপি। এর বিপক্ষে অবস্থান বিএনপির। দলটি বলছে, সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন না করে যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করার পক্ষে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, গণভোটে জনগণ জুলাই সনদের ম্যান্ডেট দিলেও সব প্রস্তাব একসাথে প্রথম অধিবেশনে বাস্তবায়ন করা কঠিন হতে পারে। কারোর উপরে চাপাইয়া দিয়া বাধ্য করা, এটা কোনো ভালো রাজনৈতিক কৌশল না আর কি। বরং এটা মানে ভবিষ্যৎ রাজনীতিতে সংকট তৈরি করবে আর কি। বরং মানে তাদের দাবিগুলোর পক্ষে তারা যদি একটা কনসেনসাস তৈরি করতে পারে, সেইটা বরং বেটার। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করুক। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। ইলেকশন কমিশন ঘোষিত যদি সময়সীমার মধ্যে এই নির্বাচনটি হয়, সেটি দেশের জন্য কল্যাণকর হবে। এবং ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান একাধিকবার বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে এটি দেশের জন্য দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হতে পারে। রাষ্ট্র সংস্কারের জন্য গত বছরের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রস্তাব সরকারের কাছে জমা দেয়। এরপর 7 মাস ধরে 32টি রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে 84টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি এই দেশের জনগণ, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা নিয়ে এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডস। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। আগামী নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে তাকে মেনে নিয়েই দলের জন্য সবাইকে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। আর এ সময় বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোন দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে, প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। ক্ষমতার ভারসাম্য না থাকায় দানবে পরিণত হয়েছিল শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিপিডি আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেছেন। পক্ষের মাধ্যমে চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে এবং উচ্চকক্ষ এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। যে অনেক সময় নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরতার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল এন্ড ওটা মডারেট হতে পারে এবং উচ্চকক্ষে তো ঠেকাই দিতে পারবে না। বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। তিনি জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন প্রদানের বিস্তারিত। বলেন, এই অধ্যাদেশের মধ্য দিয়েই বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা। কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। প্রস্তাবিত অধ্যাদেশটি জারি হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত বা ধারণ, ব্যবহার বা পুনর্ব্যবহার, স্থানান্তর, প্রকাশ, বিনষ্টকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা সহ সর্বোপরি ডিজিটাল সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ফয়েজ আহমেদ। এছাড়াও আমানত সুরক্ষা অধ্যাদেশ ছাড়াও কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমরা বলেছি উন্মুক্ত দুটো বাদ দিয়ে বাকি যেটা কনফিডেন্সিয়াল এবং যেটা রেস্ট্রিক্টেড, সেই দুইটা ডেটার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিকে যে কোনো ডেটা ফিডিউশারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয়, তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। এদিকে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। আমরা দেখছি বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড এবং তারা ইলেকশনের, আমি বলবো যে ট্রেন তো ছেড়ে গেছে অলরেডি। আপনি যদি গ্রাম অঞ্চলে যান, যে দেখবেন যে ইলেকশনের জন্য যে ক্রেজটা আপনি লক্ষ্য করবেন, যে উত্তাপটা অলরেডি পার্টিগুলো আমাদের দু একদিনের মধ্যে অনেকে, আজকেই অলরেডি একটা পার্টি দেখেন তাদের দলে কারা কারা ইলেকশন করবেন প্রার্থী ঘোষণা করেছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। শাপলা ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। ফেব্রুয়ারির নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কমিশনারকে তার দায় নিতে হবে বলেও মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন ভবনে এনসিপির সাথে সিইসির প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানিয়েছেন, এনসিপিকে শাপলা দেয়া না হলে ধানের শীষ, তারকা ও সোনালী আঁশ প্রতীকও বাদ দিতে হবে। শাপলা প্রতীক না দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এই বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টাকেলের সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকবে। অবশেষে অবসান হলো রাকসু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে সব শঙ্কার। শিক্ষক কর্মকর্তারা নির্বাচন পর্যন্ত কর্মসূচি স্থগিত করায় স্বস্তি ফিরেছে প্রার্থী ও ভোটারদের মাঝে। আর এদিকে চাকসুতে ছাত্রদল এবং ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেল ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছে, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও দিয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবির। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসু নির্বাচনের আগে শাটডাউন সহ সকল কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে পোষ্য কোটার দাবিতে আন্দোলনকারী শিক্ষক কর্মকর্তারা। ফলে প্রচারণায় বেড়েছে উদ্দীপনা। প্রার্থীরা জানান, এর ফলে রাকসু নির্বাচন আয়োজনে সকল বাধা দূর হলো। শিক্ষার্থীদের কাছ থেকে একটি কমন প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে 16 তারিখ কি আদৌ রাকসু হবে, এই ধরনের একটা সংশয় তাদের মধ্যে আছে। তো সেই সংশয়ের জায়গাটা কিন্তু হচ্ছে যে কেটে গেল। আবার কিন্তু নতুন করে আমাদের যে নির্বাচনের যে উৎসব সেটা ফিরে এসেছে এবং উৎসব মুখর পরিবেশে রাকসুর যে আমেজ সেটা ভোটারদের মাধ্যমে থাকবে। আমাদের আজকে 7 কর্মদিবস আন্দোলনের শেষ হলেও আমরা 16 তারিখ পর্যন্ত কোনো আন্দোলনের কর্মসূচি রাখছি না। নির্বাচন কমিশন জানায়, পুনর্নির্ধারিত তারিখেই নির্বাচন সম্পন্ন হবে। এখন ভোট কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এদিকে চাকসুতেও ইশতেহার ঘোষণার পর সকল প্যানেলের প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের কাছে। বিশ্ব ডাক দিবসে চিঠি বিলি করে প্রচারণা করেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী। আমরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হল এবং যে কটেজগুলো আছে এইগুলোতে আমরা যাচ্ছি এবং স্টেশনে আমরা গণসংযোগ করছি। শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছে। ভালো লাগছে যে অনাবাসিক শিক্ষার্থীরা আগ্রহ ভরে আমাদেরকে গ্রহণ করছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে ছাত্রদল ও ছাত্র শিবির। ছাত্রদলের প্যানেলটি তাদের আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করেছে নির্বাচন কমিশনে এবং তারাও আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত একটি যে অভিযোগপত্র সেটি দাখিল করেছে। দুই পক্ষের অভিযোগ আচরণবিধি কমিটিতে পাঠানো হবে এবং যাচাই শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন। প্রাথমিকভাবে আমরা এগুলাতে তদন্ত করছি। আমাদের আচরণবিধি প্রতিপালন কমিটি আছে, তাদের কাছে আমরা রেফার করছি। সেখানে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আগামী 15 অক্টোবর চাকসু ও 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাসায়নিক দুর্যোগ দুর্ঘটনায় আহতদের সেবায় হাসপাতালগুলোর প্রস্তুতির বিষয়ে রাজধানীতে হয়ে গেল আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর বনানীতে শেষ হয় 5 দিনের এই প্রশিক্ষণ কর্মশালা। গেল 5 অক্টোবর শুরু হওয়া এই কর্মশালায় বাংলাদেশ সহ এশিয়ার 10টি দেশের 18 জন প্রশিক্ষণার্থী এবং 6 জন দেশি বিদেশি প্রশিক্ষক অংশ নেন। এর ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয় সম্মিলিত সামরিক হাসপাতাল ও কর্মীটুলা জেনারেল হাসপাতালে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। Hospitals, they play crucial role in the aftermath of any chemical disaster for the treatment of the affected and also the contaminated victims. As all of you know, treatment procedure of chemically affected victims is different from other types of casualties. So it demands additional attention and specialized training. জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রয়েল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে জামায়াতের আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুসানের সাথে ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পোপকে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন সহ 4 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জামায়াতের আমিরের সাথে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত। সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে ৬৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক এই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার স্ত্রী এবং অপর এক সন্তানের সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছে সংস্থাটি। অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য মেলায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার HBM ইকবাল, সাবেক সংসদ সদস্য ও সাবেক চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক, তার নামে অর্জিত অজ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৬২,২৪,৯৪,০০০ ও বেশি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মধুমতি ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে দাবি জানিয়েছে FBCCI সহ 4 ব্যবসায়ী সংগঠন। সেই সাথে ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং SME খাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ারও অনুরোধ করেন তারা। গভর্নরের সাথে বৈঠক করে এসব দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। যদিও আগামী অর্থ বছরের আগে সুদের হার কমছে না বলে জানিয়েছেন গভর্নর। প্রায় বছরখানেক ধরে নীতি সুদ হার 10% ঘরে, ফলে কর্পোরেট ঋণে সুদের হার 12 থেকে 13%, ব্যক্তি ঋণে যা 15-র কাছাকাছি। এই বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করে সুদের হার কমিয়ে আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ ব্যাংকে ঘণ্টা ধরে চলা এই বৈঠকে অংশ নেয় FBCCI, BGME, BKME ও BTM এর 14 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন FBCCI মহাসচিব মোহাম্মদ আলমগীর। প্রিশিপমেন্ট ক্রেডিটের ব্যাপারে আমাদের ইয়া ছিল যে আগে এটা 5,000 কোটি টাকা এবং 5% ছিল। আমরা এটা কমিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছি এবং আপনার পিসি আপনার সেটার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা 7% ধরা আছে, এটা আরো কমিয়ে আনার জন্য, যাতে করে আমাদের যে এক্সপোর্ট কম্পিটিটিভনেস যেটা বলি আমরা, কারণ আমরা এলডিসি দিয়ে উত্তোলন করব, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস না বাড়লে আমরা কিন্তু সামনে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। তবে এখনই সুদের হার কমানোর কোনো সুখবর দেননি গভর্নর আহসান এইচ মনসুর। আগামী অর্থ বছরে ঋণের ব্যয় কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে যে নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের জন্য। এটা ক্ষেত্রে বিশেষে 15 বছর পর্যন্ত বাড়ানো হবে, এটা কেস বাই কেস। FBCCI এর মহাসচিব জানান, ঋণ পরিশোধের সময় বৃদ্ধির দাবি আংশিক মেনে নিয়েছেন গভর্নর। ক্ষেত্র বিশেষে ঋণ পরিশোধে 10 বছরের পরিবর্তে 15 বছর পর্যন্ত সময় পাবেন সংকটে থাকা ব্যবসায়ীরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাজলো ক্রাসনাহোরকাই। বিশ্বজুড়ে আতঙ্ক ও সন্ত্রাসের মাঝেও তার সাহিত্য শিল্পের শক্তিকে আরও দৃঢ় করেছে। আর তাই তো আধুনিক হাঙ্গেরীয় সাহিত্যের অন্যতম পুরোধা লাজলোর ঝুলিতেই গেছে বিশ্বের মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক সম্মান, সাহিত্যে নোবেল পুরস্কার। আর পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। অভিনব শৈলীর পাশাপাশি দার্শনিক গভীরতার জন্য হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাজলো ক্রাসনাহোরকাইয়ের সাহিত্যকর্মের সমাদর বিশ্বজুড়ে। এমনকি ফ্রান্স কাফকা এবং স্যামুয়েল ব্যাকেটের ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবেও বিবেচনা করা হয় হাঙ্গেরির এই লেখককে। কেননা তীব্র ভয় আর অনিশ্চয়তার মাঝেও তার লেখনীতে শিল্পের লেলিহান উজ্জ্বল্য ফুটে ওঠে। আধুনিক হাঙ্গেরীয় সাহিত্যের অন্যতম পুরোধা লাজলোর লেখার প্রধান বৈশিষ্ট্য হল স্বতন্ত্র শৈলী এবং গঠন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সাটান ট্যাঙ্গো, দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছে। এর আগে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন লাজলো। এবার সে তালিকায় যুক্ত হল নোবেলের মতো স্বীকৃতিও। লাজলো ক্রাসনাহোরকাই। সাহিত্যের পর শুক্রবার শান্তি এবং আগামী 13 অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।